তাই গৃহ ব্যবস্থাপনা থেকে দেখি, গৃহ ব্যবস্থাপনাকে অর্থনৈতিক দিক বলে বিশ্লেষণ করেছেন হচ্ছে রাইস। আর যদি প্রশ্ন আসতো প্রশাসনিক দিক কে বলেছেন, তখন হতো নিকেল অথবা ডোরসি। তো এই দুইটা এমসিকিউ খুবই গুরুত্বপূর্ণ, যে অর্থনৈতিক দিক বলেছেন রাইস এবং যদি বলে প্রশাসনিক দিক বলে অভিহিত করেছেন নিকেল এবং ডোরসি। তারপর আসি দ্বিতীয় এমসিকিউ, কাদের মতে গৃহ ব্যবস্থাপনা একটা মানসিক প্রক্রিয়া, সেটা হচ্ছে গ্রস এবং ক্যান্ডেল। পারিবারিক লক্ষ্য অর্জনের ধারাবাহিক কর্মপদ্ধতি কোনটি? অবশ্যই গৃহ ব্যবস্থাপনা। পারিবারিক লক্ষ্য অর্জনের হাতিয়ার হচ্ছে ব্যবস্থাপনা। প্রেরণা সৃষ্টিকারী ধারণা, সেটা হচ্ছে মূল্যবোধ। ব্যক্তির স্বকীয়তা প্রকাশের মাধ্যম মূল্যবোধ। কোনটি মূল্যবোধের বৈশিষ্ট্য? এই মূল্যবোধটা সবসময় আপেক্ষিক হবে। মূল্যবোধটা আপেক্ষিক। মূল্যবোধ বিকাশ কখন থেকে শুরু হয়? অবশ্যই শিশুকাল থেকে এটা শুরু হবে, একদম ছোটবেলা থেকে। মূল্যবোধের ক্ষেত্রে যৌক্তিক অভিজ্ঞতার ভিত্তিতে সুদৃঢ় হয়, ব্যক্তির বহিঃপ্রকাশ ভিন্ন হয়, সময়ের চাহিদার পরিবর্তন ঘটে। তিনটাই সঠিক। তারপর একটা উদ্দীপক দিছে, কল্লোল সাহেব তার সন্তানদের বলেন, ব্যক্তি জীবনে মূল্যবোধের যথেষ্ট গুরুত্ব রয়েছে। সিদ্ধান্ত গ্রহণে এটি সহায়তা করে, এর মাধ্যমে জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ন্ত্রিত হয়। তাহলে প্রশ্নটা হচ্ছে, আমাদের কল্লোল সাহেবের আলোচিত বিষয়টি বিকাশ শুরু হয় কখন থেকে? এখানে মূলত মূল্যবোধের কথা বলা হয়েছে। এখন মূল্যবোধটা অবশ্যই শিশুকাল থেকে শুরু হয়, একটু আগে আমরা বললাম। কোনো কাজের পরিসমাপ্তিকে কি বলে? অবশ্যই কোনো কাজের পরিসমাপ্তিকে লক্ষ্য বলে। তারপর বলছে, গৃহ ব্যবস্থাপনার কার্যক্রম কোন বিষয়কে কেন্দ্র করে আবর্তিত হয়? লক্ষ্যকে কেন্দ্র করে গৃহ ব্যবস্থাপনার যাবতীয় সব কিছু সম্পাদিত হয়। যে লক্ষ্য আমরা একটা লক্ষ্যকে সামনে রেখেই মূলত সব কিছু করি, কোনো একটা কাজ করি, আমাদের সব কিছুর মূলে একটা লক্ষ্য থাকে। রীতা একাদশ শ্রেণীর ছাত্রী, সে ভবিষ্যতে বিচারক হতে চায়। এখন রীতার লক্ষ্যকে কি লক্ষ্য বলা হবে? এটা হচ্ছে দীর্ঘমেয়াদী লক্ষ্য। যখন একটা পেশাভিত্তিক কোনো কিছু চলে আসবে, তখন সেটাকে দীর্ঘমেয়াদী লক্ষ্য বলা হবে, কারণ সে ভবিষ্যতে বিচারক হতে চায়, তাহলে এটা হচ্ছে তার দীর্ঘমেয়াদী লক্ষ্য। উক্ত লক্ষ্যটি অবশ্যই স্থায়ী। তারপর হচ্ছে, মনের মধ্যে বিরাজমান থাকে, স্বল্প সময়ের মধ্যে না, কারণ দীর্ঘমেয়াদী লক্ষ্য। সে মাত্র একাদশ শ্রেণীর ছাত্রী, তার এই লক্ষ্যটা অর্জন করতে হলে তাকে অনেক ভালোভাবে অনেক দীর্ঘ সময় পড়াশোনা করতে হবে। তার মানে আমরা সঠিক অ্যান্সার বলবো হচ্ছে 1 এবং 3। দেশীয় মান ব্যবহার কোন ধরনের মানদণ্ড? এটা হচ্ছে গুণগত মান। মান কোনটি থেকে নির্ধারণ করা হয়? লক্ষ্য থেকে। সামাজিক বিধিবিধান ও নিয়মকানুন হতে কোন মানের সৃষ্টি? প্রচলিত মান। অর্থাৎ সামাজিক বিধিবিধান মানে সমাজ থেকে যে বিধিগুলো আমাদেরকে দিয়ে দেয়, যেমন একটা মেয়ে 3 পিস পরবে, একটা ছেলে শার্ট পরবে, প্যান্ট পরবে। এই জিনিসগুলো সামাজিক বিধিবিধান এবং নিয়মকানুনের মধ্যে পড়ে। আর এগুলো হচ্ছে প্রচলিত মান, মানে এগুলো প্রচলন আগে থেকে, এগুলো প্রচলিত আছে। গুণগত মান হচ্ছে ব্যক্তির রুচি, ব্যক্তির পছন্দ, অর্থনৈতিক অবস্থান। তিনটাই সঠিক। তিশা মনে করে কর্মজীবনে সে চিকিৎসক হবে, তার বাবা একজন পুলিশ অফিসার, তাকে নির্দিষ্ট পোশাকে কর্মক্ষেত্রে যেতে হয়। তিশার ইচ্ছা কোন ধরনের অন্তর্ভুক্ত? সেটা হচ্ছে নমনীয়। সে কি কর্মজীবনে একজন চিকিৎসক হবে, তাহলে তিশার এই যে ইচ্ছাটা, এটা হচ্ছে নমনীয়। তিশার বাবার পোশাকের ক্ষেত্রে প্রযোজ্য, এটি সুনির্দিষ্ট নিয়ম, পরিবর্তনের কোনো সুযোগ নেই, কারণ পুলিশকে অবশ্যই পুলিশের একটা মেন ড্রেস পরেই চলে যেতে হবে, এখানে অন্য কোনো ড্রেস পরে চলতে পারবে না। এবং ব্যক্তি স্বাধীনতা কখনোই না, কারণ সে তার ইচ্ছা মতো, মানে তার বাবা ইচ্ছা মতো কিন্তু পোশাক পরতে পারবে না। তার মানে এখানে 1 এবং 2 সঠিক। কিসের উপর ভিত্তি করে লক্ষ্য ও মান গড়ে ওঠে? মূল্যবোধের উপর ভিত্তি করে। মূল্যবোধ শব্দটির অর্থ অস্পষ্ট হলেও আমরা প্রতিদিনের কথাবার্তায় তা ব্যবহার করি। এটা কে বলেছেন? এটা বলেছেন গ্রস। মূল্যবোধ থেকে কিসের উৎপত্তি? মূল্যবোধ থেকে লক্ষ্যের উৎপত্তি, কারণ এই অধ্যায়ে যতগুলো বিষয় আছে সবগুলো লক্ষ্যের উপর ভিত্তি করেই করা হয়। ঠিক আছে, আমাদের লাস্ট আর 2টা এমসিকিউ। এখানে লাস্ট এটা একটা দিয়ে রাখছে, তারপর বলছে এখানে লক্ষ্য আছে, এখানে মান আছে, তাহলে উপরে কি বসবে? এখানে আমাদের এটা বই থেকে চিত্রটা উল্লেখ করে দেওয়া আছে, এখানে মূল্যবোধ বসবে, এ চিহ্নিত স্থানে মূল্যবোধ বসবে। মূলত 3টা মান, এখানে মূল্যবোধ, তারপর লক্ষ্য, তারপর হচ্ছে মান। এই বিষয়গুলো কি পরস্পর সম্পর্কযুক্ত?
ব্যক্তিতে ব্যক্তিতে পার্থক্য বিদ্যমান অবশ্যই, কারণ এক একজনের লক্ষ্য এক এক রকম হবে, এক একজনের মূল্যবোধটা এক এক রকম হবে। একটি অন্যটি থেকে প্রভাবমুক্ত না, তিনোটাই এক একটার সাথে এক একটা প্রভাব, তার মানে আমরা 1 ও 2 সঠিক অ্যান্সার বলবো। দ্বিতীয় অধ্যায়ের প্রথম এমসিকিউ, গৃহ ব্যবস্থাপনার মৌলিক কাজ কোনটি? গৃহ ব্যবস্থাপনার মূল যে কাজ সেটা হচ্ছে পরিকল্পনা। গৃহ ব্যবস্থাপনার স্তরগুলো চক্রাকারে আবর্তিত হয় কিভাবে? সেটা হচ্ছে লক্ষ্যকে কেন্দ্র করে, কারণ মাঝখানে থাকে লক্ষ্য, তারপরে এইটার উপর ভিত্তি করে পরিকল্পনা, নিয়ন্ত্রণ, মূল্যবোধ, মূল্যায়ন, এই জিনিসগুলো সমন্বয় সাধন এগুলো হয়। কাজের প্রেরণা সৃষ্টি করে কোনটি? কাজের প্রেরণা সৃষ্টি করে পরিকল্পনা। ভবিষ্যৎ কার্যকলাপের পূর্বাভাসকে কি বলা হয়? সেটা হচ্ছে পরিকল্পনা। যে কোনো কাজের সঠিক বাস্তবায়নের আকাঙ্ক্ষাকে কি বলে? পরিকল্পনা। সঠিক ব্যবস্থাপনার প্রধান ধাপ কোনটি? পরিকল্পনা। এই অধ্যায়ের ম্যাক্সিমাম এমসিকিউর অ্যান্সারই পরিকল্পনাই হয়, এটা মেইন। সেজন্য পরিকল্পনা সাশ্রয় করে আমাদের সময় এবং অর্থের। পরিকল্পনা কিন্তু শক্তি সাশ্রয় করতে পারে না, শুধুমাত্র সময় এবং অর্থের সাশ্রয় করে, তার মানে 1 এবং 3 অ্যান্সার। গৃহ ব্যবস্থাপনার ধাপ হচ্ছে পরিকল্পনা প্রণয়ন, সিদ্ধান্ত গ্রহণ, মূল্যায়ন, এই তিনোটাই 1, 2, 3 অ্যান্সার। 4 জন ব্যক্তির সহযোগিতার ভিত্তিতে একটি কাজ করার প্রণালীকে কি বলে? যখন এরকম আসবে যে কয়েকজন ব্যক্তি মিলে কাজ করবে, তখন সেটা হবে সংগঠন। তোমরা যারা কমার্সে পড়ো এই জিনিসটা তোমরা জানো যে কয়েকজন ব্যক্তি মিলে যখন একটা কাজ করবে তখন সেটাকে সংগঠন বলা হয়। সংগঠন, একসাথে কয়েকজন মিলে কাজ করে, একটা সংগঠন করা। সংগঠন পর্যায়ে কোন পদক্ষেপ গ্রহণ করা হয়? কাজ সুষ্ঠুভাবে সম্পাদন। নির্দেশনা হতে হবে সুস্পষ্ট, সম্পূর্ণ এবং নির্দিষ্ট, তিনোটাই সঠিক। শফিকুল ইসলাম পোশাক তৈরির কারখানা দেওয়ার পরিকল্পনা করেন। কয়েকজন সহযোগী নিয়ে একত্রিত হয়ে তিনি কাজ শুরু করেন, তিনি কারখানার ব্যবস্থাপনার দায়িত্ব নেন। শফিকুর রহমানের উল্লেখিত কাজকে কি বলা হয়? সে হচ্ছে সংগঠন। কেন সংগঠন? কারণ কয়েকজন সহযোগী নিয়ে একত্রে যখন কাজ শুরু করছে, তার মানে কয়েকজন আসছে, তাহলে সেটা সংগঠন। শফিকুল ইসলাম যেভাবে দায়িত্ব নেন অবশ্যই সেটা সহজভাবে এবং যাবতীয় তথ্য উপস্থাপন করা এবং নমনীয়ভাবে, তিনোটাই অ্যান্সার। কাজের ভালো মন্দ বিচার করাকে কি বলে? মূল্যায়ন, অর্থাৎ কোনো একটা জিনিস মূল্যায়ন করা। যেমন তোমরা পরীক্ষা দিচ্ছ, এখন পরীক্ষায় তুমি ভালো রেজাল্ট করলে তোমাকে ভালোভাবে মূল্যায়ন করা হবে, খারাপ রেজাল্ট করলে মন্দভাবে মূল্যায়ন করা হবে। কাজের ক্ষেত্রে নিয়ন্ত্রণ গুরুত্বপূর্ণ কেন? শৃঙ্খলা রক্ষার সুবিধার্থে, কারণ নিয়ন্ত্রণ না করলে কোনো একটা ব্যবসার শৃঙ্খলা রক্ষা করা যাবে না। পরিকল্পনা সংগঠনের পরবর্তী ধাপ কি? পরিকল্পনা এবং সংগঠনের পরে বাস্তবায়ন এবং নিয়ন্ত্রণ, এই ধাপগুলো মনে রাখতে হবে, কোনটার পর কোনটা আসে। সিদ্ধান্ত গ্রহণের দ্বিতীয় ধাপ কোনটি? বিকল্প সমাধানের অনুসন্ধান। সিদ্ধান্ত গ্রহণকারীকে কি হতে হয়? দূরদৃষ্টি সম্পন্ন, অর্থাৎ ভবিষ্যৎকে এখন থেকে উপলব্ধি করতে পারা, অর্থাৎ বর্তমানে উপলব্ধি করতে পারা যে ভবিষ্যতে আসলে কি হতে পারে। সিদ্ধান্ত গ্রহণের কয়টি স্তর রয়েছে? সিদ্ধান্ত গ্রহণের 5টি স্তর রয়েছে। সিদ্ধান্ত গ্রহণের পূর্বে কি করা হয়? মূল্যায়ন করা হয়। সিদ্ধান্ত গ্রহণের পূর্বে মূল্যায়ন করা হয়। সিদ্ধান্ত গ্রহণ মানব জীবনের একটি বিশেষ গুরুত্বপূর্ণ কাজ। জটিল মানসিক প্রক্রিয়া, মানুষের জীবনের সব ক্ষেত্রেই ছোট বড় নানান ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। সিদ্ধান্ত হলো কোনো নির্দিষ্ট অবস্থায় কি করতে হবে বা হবে না তাই স্থির করা। প্রশ্ন আমাদের চাইছে যে ব্যবস্থাপনার কোন ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ প্রয়োজন হয়? প্রতিটি ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। সিদ্ধান্ত গ্রহণের পর্যায়, সমস্যার স্বরূপ উপলব্ধি, বিকল্প সমাধানের অনুসন্ধান। একটু আগে তো আমরা বললাম যে বিকল্প সমাধানের অনুসন্ধান। একাধিক বিকল্প গ্রহণ না, তাহলে 1 এবং 2 সঠিক। সিদ্ধান্ত গ্রহণ সাধারণত কয় ধরনের হতে পারে? সিদ্ধান্ত গ্রহণ 2 ধরনের হতে পারে, এটা তোমাদের বইয়ে আছে। একক সিদ্ধান্ত এবং দলীয় সিদ্ধান্ত, যেটা থেকে তোমাদের সিকিউ কোশ্চেন আসবে। প্রত্যেক কাজ সম্পাদনের জন্য অপরিহার্য উপাদান কোনটি? অবশ্যই সিদ্ধান্ত গ্রহণ। আমাদের এই অধ্যায়ের লাস্ট এমসিকিউ,
একক সিদ্ধান্ত গ্রহণে কি হয়? একা সিদ্ধান্ত নিলে তোমার কি লাগবে? সময় কম লাগবে, অসন্তুষ্ট তো অবশ্যই দেখা দেবে, এবং কাজ সহজ ও জটিলতাহীন হয়। এখানে একক সিদ্ধান্ত গ্রহণ করলে তুমি এখানে, যেহেতু তারা বইয়ে এরকম অ্যান্সারটা দিয়েছে 1 এবং 3, যদিও তিনোটাই সঠিক হয়, কিন্তু তারা আসলে এভাবেই অ্যান্সারটা দিয়েছে 1 এবং 3 সঠিক, সেহেতু তুমি 1 এবং 3 সঠিক দিবা। কেমন? এইবার আসি তৃতীয় অধ্যায়, গৃহ সম্পদ ব্যবস্থাপনা। সম্পদের বিকল্প ব্যবহারের ক্ষেত্রে প্রযোজ্য। পলিথিনের বিপরীতে চটের ব্যাগ ব্যবহার করা। কাঠ থেকে আসবাবপত্র তৈরি সম্পদের কোন বৈশিষ্ট্যকে নির্দেশ করে? এখানে কি হচ্ছে, কাঠকে আমি রূপান্তর করছি আসবাবপত্রে, তার মানে এটা রূপান্তর যোগ্যতা। সম্পদের চাহিদা বাড়লে উপযোগিতা কি হবে? বাড়তে থাকবে। আমার সম্পদের চাহিদা বাড়লে আমার উপযোগিতাও বাড়বে। একটা সম্পদের চাহিদা যখন বৃদ্ধি পায় তখন উপযোগিতা কি ঘটতে থাকে? অবশ্যই বাড়বে। এই দুইটা সেম টাইপের এমসিকিউ। সোনার খণ্ড থেকে অলংকার তৈরি সম্পদের কোন বৈশিষ্ট্যের প্রতিফলন ঘটায়? সেম, রূপান্তরযোগ্যতা, 1 নম্বর এমসিকিউটার মতো। সম্পদ পরিবর্তনের মাধ্যমে গ্রহণযোগ্যতা বাড়ানো যায় কিভাবে? বিকল্প সম্পদ ব্যবহারের মাধ্যমে, সম্পদের বহুবিধ ব্যবহার করে, সম্পদের রূপান্তর করে। তিনোটাই অ্যান্সার। কোনটি আন্তঃব্যক্তিক সম্পদ, অর্থাৎ একজন ব্যক্তির সম্পদ, একজন ব্যক্তির নিজস্ব সম্পদ। আন্ত মানে ভিতরে বা আত্মার সাথে সম্পর্কিত, এটা হচ্ছে স্নেহ। কোনটি মানবীয় সম্পদ, অর্থাৎ মানুষের মধ্যে থাকে? দক্ষতা। এই যে অর্থ, জমি, অলংকার, এগুলো হচ্ছে বস্তুগত সম্পদ, এগুলো আমরা ছুঁতে পারবো, এগুলো হস্তান্তরযোগ্য, একজন আরেকজনকে দিতে পারবে, কিন্তু একজন আরেকজনের দক্ষতা দিতে পারবে না, এটা হচ্ছে মানুষের একান্ত নিজের। অর্থ ব্যবস্থাপনা বলতে বোঝায় বাজেট তৈরি করে চলা। সীমিত অর্থ দ্বারা অসীম চাহিদা পূরণ করতে হলে কি দরকার? অবশ্যই অর্থ ব্যবস্থাপনা দরকার। মূল্য হ্রাস থেকে শাড়ি ক্রয় কোন ধরনের আয়? এটা হচ্ছে প্রকৃত আয়। তারপর এখানে আমাদের একটা চিত্র দেওয়া আছে, এটা আমাদের বই থেকেই দিয়েছে। এখানে মূলত আয়ের যে প্রকারভেদগুলো, আয় হচ্ছে 3 প্রকার। এখানে বলছে আয়ের এই জায়গাটায় কোন জিনিসটা বসবে? এখানে প্রকৃত আয় আছে, মানসিক আয় আছে, আর এখানে বসবে হচ্ছে আর্থিক আয়। এখানে আর্থিক আয় বসবে, গ নাম্বার অ্যান্সার। আর্থিক আয় ও প্রকৃত আয় যোগ করে হিসাব করা হয় কোনটি? মোট আয়। মানে আর্থিক আয়টা এইটা, আর এই প্রকৃত আয়, এই দুইটা মিলে হবে মোট আয়। দেশে প্রচলিত মুদ্রা অর্জনকে কি বলে? আর্থিক আয়। এগুলো আয়গুলো পড়ে নিবা, এগুলো তোমাদের সিকিউতেও আসতে পারে। আর্থিক আয় হচ্ছে কি? গৃহের সদস্যদের বেতন, ব্যবসায়ের মুনাফা, মজুরি। তিনটাই অ্যান্সার। রাবেয়া পারিবারিক সচ্ছলতার কথা চিন্তা করে গৃহকর্মী না রেখেই নিজেই গৃহস্থলীর কাজ করেন। তাহলে রাবেয়ার কাজের সাথে সংশ্লিষ্ট আয় কোনটি? সেটা হচ্ছে প্রত্যক্ষ প্রকৃত আয়। এই এমসিকিউটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এটা প্রত্যক্ষ প্রকৃত আয়। রাবেয়ার পরিবারের ক্ষেত্রে প্রযোজ্য শ্রম আয় বাড়ানো, পুঁজি আয় বৃদ্ধি, ব্যবস্থাপনা ব্যয় কমানো। কারণ সে ব্যয় কমাচ্ছে, ব্যবস্থাপনা ব্যয়, অর্থাৎ নিজের কাজ নিজে করে সে ব্যবস্থাপনার ব্যয় কমাচ্ছে, তার মানে তিনোটাই অ্যান্সার হবে। পরিবারের আয় ব্যয়ের উপর কি নির্ভর করে? বাজেট। পরিবারের আয় ব্যয়ের উপর কি নির্ভর করে? বাজেট। সমাজ সেবামূলক ব্যয় কোনটি? দরিদ্রকে সাহায্য করা। গাড়ি কিনলে এটা কি তোমার সমাজসেবা হবে? বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেও সমাজসেবা হবে না, ভ্রমণ করলেও সমাজসেবা হবে না, কিন্তু তুমি দরিদ্রকে সাহায্য করলে সেটা সমাজ ব্যবস্থা। বাজেটের যোগাযোগ খাতের অন্তর্ভুক্ত কোনটি? যোগাযোগ খাত কোনটা? ইন্টারনেটের মাধ্যমে আমরা যোগাযোগ করতে পারি। রিক্সার মাধ্যমে কি যোগাযোগ হয়? না গ্যাস বিলের মাধ্যমে হয়, না সার্ভিস চার্জের মাধ্যমে? অবশ্যই ইন্টারনেট বিলের মাধ্যমে হয়। সময়ের উপর ভিত্তি করে বাজেট ক্রয় প্রকার 3 প্রকার। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা এমসিকিউ। বাজেট সময়ের উপর ভিত্তি করে 3 প্রকার। বাজেট কথাটি কোন শব্দ থেকে এসেছে? ফরাসি শব্দ থেকে এসেছে, ফরাসি শব্দ। পারিবারিক হিসাব রাখার সুবিধা, বাজেট তৈরি করতে সুবিধা হয়, জিনিসপত্রের দর সহজে জানা যায়, অপ্রয়োজনীয় ব্যয় বাদ দেওয়া যায়। তিনটাই সঠিক। একটা উদ্দীপক দিছে এবং লাস্টে 2টা এমসিকিউ। রোনা প্রাইমারি স্কুলের শিক্ষিকা, তার স্বামী ব্যবসায়ী, 2 সন্তান নিয়ে তারা বাস করেন। প্রতি মাসে আয় ভালো হওয়ার পরও সংসারে খরচ চালাতে তাদের
তাদের অর্থ ধার করতে হয়। কিসের অভাবে রোনার পরিবারে অর্থ সংকট পরিলক্ষিত হয়? অবশ্যই বাজেট। সে যদি প্রত্যেক মাসে বাজেট অনুযায়ী আয় ব্যয় করত, তাহলে কিন্তু তার অর্থ ধার করতে হতো না। রোনার সমস্যা সমাধানে করণীয় 2 এবং 3 সঠিক। দেখি আমরা। সামর্থ্য অনুযায়ী ব্যয় করা, অর্থের অপচয় রোধ করা। বেশি করে সঞ্চয় করা এমন না, অবশ্যই আমি আমার যতটুকু দরকার ঠিক ততটুকুই সঞ্চয় করব। সামর্থ্য অনুযায়ী ব্যয় করতে হবে, অর্থের অপচয় রোধ করতে হবে। 2 এবং 3 সঠিক। তো এই অধ্যায়ের এমসিকিউ আমাদের শেষ। এইবার আসছি চতুর্থ অধ্যায়, সময় ও শক্তি ব্যবস্থাপনা। কোন সম্পত্তির সীমাবদ্ধতা সর্বজনীন? সময়। কেন? কারণ সময় কারোর জন্য অপেক্ষা করে না, এটার নিজের গতিতেই চলতে থাকে, এটার কোনো সীমাবদ্ধতা নেই, অর্থাৎ এটাকে তুমি থামিয়ে রাখতে পারবে না। এবং দ্বিতীয় এমসিকিউ, সময় ও শক্তি কোন ধরনের সম্পদ? এটা একটা মানবীয় সম্পদ। কোন সম্পদকে পরিমাপ করা যায়? অবশ্যই সময় সম্পদকে পরিমাপ করা যায়। এমসিকিউটাতে একটু ভুল আছে হয়তো বা। আচ্ছা ঠিক আছে, তোমরা এটাই অ্যান্সার করো যে সময় সম্পদ। এটা একটু মুখস্থ রাখো। পরিমাপ করা যায় হচ্ছে সময় সম্পদ। শক্তির সুষ্ঠু ব্যবহার হয় কি করে? সুষ্ঠু দেহভঙ্গির মাধ্যমে। সুস্মিতা কৌশল ব্যবহার করে সময়ের কাজ সময়ে শেষ করে, কিন্তু তার ভাবি মায়া সংসারের কাজ যথাসময়ে শেষ করতে পারে না এবং সহজেই ক্লান্ত হয়ে পড়ে। সুস্মিতা নিজের কাজের ক্ষেত্রে কোন বিষয়ে পরিকল্পনা অনুসরণ করেন? শক্তির বিষয়। যে সে ধরো যে সহজ কাজগুলো আগে করলো, তারপর কঠিন কাজগুলো করলো, অথবা আগে কঠিন কাজগুলো করে নিল সংসারে, তারপর সহজ কাজগুলো করলো, এরকমভাবে। অর্থাৎ এখানে শক্তির কাজটা হচ্ছে। মায়ার সমস্যার সমাধানে করণীয় শক্তির সদ্য ব্যবহার করতে হবে, কৌশল অনুসরণ করতে হবে, সময় তালিকা করতে হবে যে কোন কাজগুলো কখন সে করবে, কিভাবে করবে, এগুলো 1, 2, 3 তিনোটাই সঠিক। কাজের পরিসমাপ্তি কোনটা? এটা প্রথম অধ্যায়ে আমরা পড়ছিলাম। কোনো কাজের পরিসমাপ্তিকেই লক্ষ্য বলে। এটা তোমাদের কতেও আসতে পারে। যে কোনো কাজ সহজে করা যায় কখন? অভিজ্ঞতা থাকলে। তোমার একটা অভিজ্ঞতা আছে একটা কাজ সম্পর্কে, তাহলে তুমি এটা খুব ইজিলি করে নিতে পারবে। সময় সঞ্চয় বিবেচ্য বিষয়। কাজের তালিকা প্রস্তুত করতে হবে এবং সময় তালিকা প্রণয়ন করতে হবে। 1 এবং 3 সঠিক। সময় শক্তির ব্যবহারকে নিচের কোনটি প্রভাবিত করে? জীবনযাত্রার মান। সময় ও শক্তির যথোপযুক্ত ব্যবহার করতে না পারলে ক্লান্তির উদ্রেক হয়। অর্থাৎ তোমার সহজেই ক্লান্তি চলে আসবে। তুমি একটা কাজ করতে গিয়ে করতে পারলা না সময় এবং শক্তি অনুযায়ী, তখন তোমার ক্লান্তি চলে আসবে। ঋতু পরিবর্তন কোন অঞ্চলে প্রভাব বিস্তার করে না? শহর অঞ্চলে মানুষ উঁচু উঁচু দালানে থাকে, এখানে যদি বৃষ্টিও হয়, বন্যা হয়, সমস্যা হয় না। কিন্তু গ্রাম অঞ্চলে, পাহাড়ি অঞ্চলে, নদীর তীরবর্তী অঞ্চলে সমস্যা হয়। কারা সময় ও শক্তি ব্যবহারে বেশি সচেতন? অবশ্যই চাকরিজীবীরা। ব্যবসায়ীদের থেকে, কৃষকদের থেকে। কৃষকরা তো সময় শক্তি ব্যবস্থাপনা বুঝেই না, ব্যবসায়ীরাও বোঝে না, ধনী ব্যক্তিরাও বোঝে না। চাকরিজীবীরা সময়ের কাজ সময় মতো করে। শারীরিক পরিশ্রমে কোনটি উৎপন্ন হয়? শারীরিক পরিশ্রমে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, তোমার সকল বোর্ড 22-এ আসছে। ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয় শারীরিক পরিশ্রমে। নৈরাশ্যজনিত ক্লান্তি আসতে পারে অভিজ্ঞতার অভাব হলে। কোন ঋতুতে অল্প কাজে ক্লান্তি আসে? এটা তোমরা সবাই জানো, এটা গ্রীষ্ম ঋতু। নৈরাশ্যজনিত ক্লান্তির প্রধান উৎস কি? প্রধান উৎস হচ্ছে দুশ্চিন্তা। ক্লান্তি আসবে দুশ্চিন্তা থেকে। কাজের পর কিছুটা বিশ্রাম নিলে শক্তির পুনর্ভর্তি হবে। অবশ্যই শক্তি নতুন করে তৈরি হবে। কাজগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। 1 এবং 2 সঠিক। ওয়ার্ক কার্ভ এর মাধ্যমে ধারণা পাওয়া যায় কিসের? কর্মশক্তি। খুবই গুরুত্বপূর্ণ। কর্মশক্তি। ওয়ার্ক কার্ভ মানে কর্মশক্তি। যেহেতু ওয়ার্ক আছে, তার মানে এখানে কর্মের কথা আছে, তাহলে এটা বুঝে তোমরা কর্ম দাগাই দিবা। গৃহে কাজ সহজকরণের ক্ষেত্রে অধিক কার্যকর কৌশল কোনটি? মাইক্রোমোশন ফিল্ম বিশ্লেষণ। এগুলো মুখস্থের বিষয়গুলো, বোঝানোর মতো কিছু নাই। অধিক কার্যকরী হলে অনেক ব্যয় সাপেক্ষ কোন চার্ট? মাইক্রোমোশন ফিল্ম বিশ্লেষণ। এই 2টা এমসিকিউ। গৃহে কাজ সহজকরণের জন্য অধিক কার্যকর এই জিনিসটা, এবং অধিক কার্যকরী হলেও এটা কি হবে? অনেক ব্যয় সাপেক্ষ। এটা সহজেই কাজ সহজ করে দিতে পারবে,
কিন্তু এটা অনেক ব্যয় সাপেক্ষ। মাইক্রোমোশন, ফিল্ম বিশ্লেষণ। নার্গিস সংসারের সব কাজ একাই সম্পন্ন করেন, তাই তিনি কাজকে বিভিন্ন স্তর বা পর্যায়ে ভাগ করেন। নার্গিস কোন চার্টটি অনুসরণ করেছেন? অবশ্যই প্রসেস চার্ট, অর্থাৎ একটা প্রসেস সিস্টেমে চলে যাবে। এটা প্রসেস চার্ট সম্পর্কে তোমাদের অনেক বইয়ে লেখা আছে, এগুলোটা থেকে তোমাদের সিকিউ আসে। উক্ত চার্টে, এটা আমাদের লাস্ট টাইম সিকিউ, হ্যাঁ, উক্ত চার্টে কি হয়? কাজের বিভিন্ন পর্যায়ের বর্ণনা থাকে, সময়ের প্রতি যথার্থ গুরুত্ব আরোপ করা হয়। পায়ে চলার পথ অনুসরণ করা কখনোই না, এটা তো এটার সাথে যায়ই না। 2 এবং 3 সঠিক। পঞ্চম অধ্যায় সঞ্চয়, বিনিয়োগ ও ঋণ। এই অধ্যায়টা থেকে প্রথম এমসিকিউটা হচ্ছে, সঞ্চয় বলতে কী বুঝো? সঞ্চয় হচ্ছে বর্তমান আয় থেকে কিছু তুলে রাখা। কখনের জন্য? অবশ্যই ভবিষ্যতের জন্য। মানুষ কোন বয়সে আয়ের নিশ্চয়তা কমে যায়? বৃদ্ধ বয়সে আয়ের নিশ্চয়তা কমে যায়, কারণ বৃদ্ধ বয়সে তো সে আয় করতেই পারবে না। মুনাফার হার সবচেয়ে বেশি কোন হিসাবে? এই হিসাবগুলো তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। বোনাস হিসাবে, বোনাস হিসাবে মুনাফার হার সবচেয়ে বেশি। জিপি ফান্ডের ক্ষেত্রে প্রযোজ্য। এখান থেকে ঋণ গ্রহণ করা যায়, জিপি ফান্ড থেকে ঋণ গ্রহণ করা যায়। স্বেচ্ছামূলক সঞ্চয়, অর্থাৎ তুমি স্বেচ্ছায় সঞ্চয় করবা। কোথায়? ডাকঘর। কোনটি স্বেচ্ছামূলক সঞ্চয়? এই উদাহরণগুলো থেকেও প্রশ্ন আসবে, এই সঞ্চয়গুলো থেকেই মূলত প্রশ্ন আসে। স্বেচ্ছামূলক সঞ্চয়, সঞ্চয়পত্র, এই ডাকঘর, সঞ্চয়পত্র। এই যে সঞ্চয়, সঞ্চয়, স্বেচ্ছামূলক সঞ্চয়, সঞ্চয়, আবার এখানে সঞ্চয়পত্র, তার মানে এটা দিয়ে সঞ্চয় করা হবে। শিক্ষাবৃত্তি, শিক্ষা বিমা কী ধরনের বিমা? শিক্ষা বিমা হচ্ছে একটা সাধারণ মেয়াদি বিমা, এটা মেয়াদের জন্য করা হয়, সাধারণ মেয়াদি বিমা। শেয়ার বলতে কী বোঝায়? শেয়ার বলতে মূলধনের একক বোঝায়, শেয়ার বলতে মূলধনের একক বোঝায়। পেনশন আর সঞ্চয়পত্র কয় বছর মেয়াদি হয়ে থাকে? 5 বছর মেয়াদি হয়ে থাকে। ডাক জীবন বিমা কত সালে প্রবর্তিত হয়? 1872 সালে। গ্র্যাচুইটির ক্ষেত্রে প্রযোজ্য। এইভাবে প্রত্যেক অধ্যায় পড়াইলে তোমাদের অনেক সময় নষ্ট হবে। এখানে মোটটা যদি টেস্ট পেপারে হিসাব করো 382টার মতো এমসিকিউ আছে। এগুলো পড়লেই তোমাদের ইনশাল্লাহ হুবহু 25টা না বলো 20টা কমন থাকবেই। তো এখন তোমাদেরকে আমি জাস্ট পিডিএফটা দিয়ে দিব, একটা ড্রাইভ লিঙ্ক দিয়ে দিব, যাতে তোমাদের টেস্ট পেপার নেই, তোমরা কমেন্ট বক্স থেকে নিয়ে নিবে, ওইটা জাস্ট পড়ে নিলেই হবে। প্রত্যেকটা অধ্যায়েরই দেওয়া থাকবে।